আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমি ইমরান আহমেদ, সহকারী শিক্ষক রেভারেন্ট গার্লস হাই স্কুল। আর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে। ঠিক আছে, আমার আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। আমরা খুব সাকসেসফুলি ফার্স্ট চ্যাপ্টার শেষ করার পরে এখন কোন অধ্যায়? এখন দ্বিতীয় অধ্যায়। আর এই দ্বিতীয় অধ্যায় আলোচনার বিষয় হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এখানে প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, স্যার কোষ কি? কাকে বলে কোষ? আচ্ছা, প্রথমে আমি কোষের ব্যাখ্যা করবো। লিখলাম এইখানটায় যে আমাদের আজকের আলোচনার একটা বিষয় হচ্ছে কি, কোষ। তাহলে কোষ কি? কোষের ইংরেজি হচ্ছে সেল। ওকে, কোষের ইংরেজি হচ্ছে সেল। তাহলে কোষ বা সেল কাকে বলে? দেখো, একটা জিনিস যা দিয়ে গঠিত, যেমন আমরা বলতে পারি তুমি এখন যে বাড়িতে থাকো বা আমাদের স্কুল বিল্ডিংটা, এই বিল্ডিংটার কথা বলতে পারি, এই বিল্ডিংটা কি দিয়ে গঠিত? বলবো স্যার ইট, রড, সিমেন্ট, কাঠ, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি যদি বিল্ডিংগুলোর ওই দেয়ালগুলোকে ভেঙে ফেলি তাহলে কি পাবো? কতগুলো ইট। এখন আমি একটা দেয়ালকে যদি কল্পনা করি একটা বড় সড়ো জিনিস, তাহলে সেই দেয়ালের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ অবশ্যই ইট। ঠিক একইভাবে, ঠিক সেইভাবে আমরা যে মানুষ, এই যে হাঁটি চলি, তোমাদের সামনে খুব ভিডিও ক্লাস দিয়ে বেড়াচ্ছি একটা না, কত সুন্দর সিস্টেম। এই যে আমি মানুষ অথবা তুমি মানুষ অথবা এই যে গাছপালা যাই বলি না কেন, এই জিনিসগুলো আসলে কি দিয়ে গঠিত? তাহলে যেমন বড় একটা বিল্ডিং কি ছোট ছোট ইট দিয়ে গঠিত? সেজন্য তুমি এক মানুষ, আমি এক মানুষ, জীব বলি বা জড় বলি বা প্রাণী বলি, এরাও তো অবশ্যই ক্ষুদ্রগুলো অংশ দিয়ে গঠিত। সেই ক্ষুদ্র অংশগুলো কি? জীবের এই রকম যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে, একক অংশ, এদেরকেই বলা হয় কোষ। আমি যদি ডেফিনেশন লিখি, সংজ্ঞা লিখে বলতে হবে এরকম: জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলে। বুঝতে পারলাম? জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলে। অর্থাৎ কোষ দিয়ে কি গঠিত হয়? হয় জীবদেহ, পুরোপুরি জীবদেহ গঠিত হবে। এখন সেই জীবদেহের মধ্যে কি কি রয়েছে? জীবদেহের মধ্যে তো উদ্ভিদ রয়েছে, জীবের মধ্যে তো প্রাণীও রয়েছে। যেমন আমরা প্রাণী, গাছপালাগুলো কি? গাছপালাগুলো হচ্ছে উদ্ভিদ। তাহলে উদ্ভিদ বল মানে জীবদেহ বলি বা জীব বলি, তাহলে কিন্তু উদ্ভিদ প্রাণী দুইটাই কভার হয়ে যাচ্ছে। তবে স্পেসিফিকলি আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হবে একটা জেনারেল কোষ, স্বাভাবিক কোষ। আর এই স্বাভাবিক কোষ বলতে কিন্তু আমরা আজকে কথা বলবো বা অঙ্কন টঙ্কন আঁকাআঁকির যে ব্যাপারগুলো আছে এগুলো করবো কি নিয়ে? এগুলো অবশ্যই করবো উদ্ভিদ কোষ নিয়ে। তাহলে চলে আসি এবার আমরা কোষীয় সংগঠনের মধ্যে। যে কোষ কথাটা কেমন? উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। সংগঠন জিনিসটা আসলে কি? সংগঠন হচ্ছে কি দিয়ে গঠিত। যেমন আমরা একটু আগে পড়ে আসলাম না, বলে আসলাম যে আমাদের উদ্ভিদ, আমাদের যে দেহটা আছে বা আমরা উদ্ভিদ বলি বা প্রাণী বলি, আমরা কি দিয়ে গঠিত? আমরা হচ্ছি কোষ দিয়ে গঠিত। এবং সেই কোষ কতটুকু, কি সাইজের? কোষ দুনিয়ার ছোট, জন্মের ছোট। কোষ ওই অনুবীক্ষণ যন্ত্র ছাড়া কোষ মোটে দেখাই যায় না। কিন্তু সেই কোষের মধ্যেও আরো ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো অঙ্গাণু থাকে, অর্থাৎ সেই কোষগুলোকে ভাঙলেও আমরা আরো ক্ষুদ্র কতগুলো অংশ পেতে পারি। সেই অংশগুলো কি, কেমন, কার ধর্ম কি, কে কি কাজ করে, এই ব্যাপারগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় বা যে আলোচনা, তাকেই বলা হয় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তো এখন জাম্প করতে পারি কোথায়? কোষীয় সংগঠনের মধ্যে। কোষীয় সংগঠন বলতে গেলে সবার প্রথমে আপনাকে বলতে হবে যে এই জিনিসটা একটা কোষ আঁকিয়া তারপরে কথা বলি। এবার আমি একটা কোষ এঁকে ফেলি। দেখো একটু বাঁকা হয়ে যাচ্ছে, এখানে একটু তোমরা একটু এই হচ্ছে আমার একটা
উদ্ভিদ কোষের একদম বাহ্যিক কাঠামোটা। এর মধ্যে খুব বড় করে একটা কোষ গহ্বর থাকবে, একটা নিউক্লিয়াস থাকবে, আরো নানা রকম অঙ্গাণু থাকবে। আমরা এই অঙ্গাণুগুলো সম্পর্কে পরে পড়বো। একটা কোষ জেনারেলিস্টলি আঁকলাম এই কারণে তোমাদের প্রত্যেকটা অংশ তোমার ব্যাখ্যা করতে হবে। প্রথমেই এই কোষের অংশটি এ, নাম হচ্ছে কোষ প্রাচীর। নাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর বলতে বোঝায় কি দেয়াল। এটা হচ্ছে কোষের দেয়াল। ধরো তোমার আমি একটা ঘরের ভিতরে আটকে রাখলাম, তুমি আর বাইরে বেরোতে পারছো না। কেন বাইরে বেরোতে পারছো না? কারণ আশেপাশে দেয়াল রয়েছে। তো এই কোষের ভিতরে যে জিনিসপত্র থাকবে, সাংগঠনিক যে জিনিসগুলো থাকবে, সেগুলো না এরকম করে বাইরে বেরোতে পারে না। কেন পারে না? কারণ কোনো একটা দেয়াল দিয়ে এদেরকে ঘিরে রাখা হয়। সেই দেয়ালটাকে আমরা বলবো কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর। অর্থাৎ কোষের যে বাহ্যিক আবরণ যা দিয়ে কোষের মূল কাঠামো গঠিত হয় তাকে বলা হয় কি? কোষ প্রাচীর। যেমন আমি উদ্ভিদ কোষ আঁকলাম, উদ্ভিদ কোষের দ্বিস্তর বিশিষ্ট কোষ প্রাচীর রয়েছে। ইনফ্যাক্ট এই কোষ প্রাচীর গুলা কিন্তু জড়। তুমি দেখো এই যে গাছের অনেক চামড়া বাকল কিন্তু শুকিয়ে যায়, ইচ্ছা করলে টান দিয়ে তুলে ফেলা যায়, গাছের তাতে খুব একটা ক্ষতি হয় না। কিন্তু তোমার বা আমার চামড়া তুলে ফেলা যাবে না, খবর হয়ে যাবে, হ্যাঁ, জান বের হয়ে যাবে, খুব কষ্ট হবে। এর কারণ কি? কারণ আমাদের প্রাণীদের জন্য এরকম না জড় কোনো কোষ প্রাচীর নাই, কিন্তু উদ্ভিদের জড় একটা কোষ প্রাচীর রয়েছে। তো দেখলাম কি একটা কোষ প্রাচীর। তাহলে স্যার কোষ প্রাচীর দিয়ে আটকানো থাকে কি? ইয়েস, দ্যাটস ইম্পর্টেন্ট ব্যাপার। কোষ প্রাচীর দিয়ে যে অংশটা আটকানো থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম কি স্যার? এই মাঝখানে যে ফাঁকা ফাঁকা দিচ্ছি কেন? তাই এর মধ্যে থেকে আসলে তোমার পানি বা প্রয়োজনীয় উপাদানগুলো গ্রহণও করতে পারে, অনেক অনেক ক্ষেত্রে বের করে দিতে পারে। সেই জন্য ক্ষুদ্র 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 কিছু গ্যাপ থাকে আশপাশে। তো কথা হচ্ছে প্রোটোপ্লাজম নিয়ে। প্রোটোপ্লাজম কি? কোষ প্রাচীর দিয়ে আবদ্ধ যে অংশ সেটাকেই বলা হয় কোষ প্রোটোপ্লাজম। ওকে, কোষ প্রাচীর দিয়ে আবদ্ধ অংশকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের কয়েকটা প্রধান অংশ থাকে। প্রধান অংশ কি কি সেটা আমি এখানে আবার ছোট্ট করে লিখলাম। নাম্বার 1 একটা বলা হয় সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। তবে বর্তমানে অনেক বিজ্ঞানীদের মতে কোষের যে গহ্বর, কোষ গহ্বরটাও এই সাইটোপ্লাজমের অংশ হিসেবে, মানে প্রোটোপ্লাজমের অংশ হিসেবে ধরা হয়। তো তাহলে একটা একটা করে ব্যাখ্যা করি। প্রথমে চলে আসলো কি আমার সাইটোপ্লাজম। আমি কিন্তু ওখানে বলেছি কোষের মাঝখানে যে অংশটুকু সেটাকে বলা হয় কি? প্রোটোপ্লাজম। এবার এই প্রোটোপ্লাজমের মধ্যে 3 রকমের জিনিস থাকে। তার মধ্যে একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে কি? নিউক্লিয়াস। আমি এই দুটোকে ধরে কথা বলবো। আচ্ছা, নিউক্লিয়াস হচ্ছে, তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এইটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র। মানে যা হয় সবাই নিউক্লিয়াসই নড়াচড়া করে। এই হচ্ছে ব্রেইন, মাস্টার ব্রেইন। ওকে, এই কিন্তু সব নির্ণয় করে। এটা হচ্ছে নিউক্লিয়াস। কি নামে? এর নাম নিউক্লিয়াস। এই যে বড় করে একটা গ্যাপ আছে, এটার নাম হচ্ছে কোষ গহ্বর। আর এই যে মাঝখানের জায়গাগুলো, এইটাই হচ্ছে তোমার সাইটোপ্লাজম। আচ্ছা, তাহলে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের ভিতরে নিউক্লিয়াস বাদে যা থাকে তাকে সাইটোপ্লাজম বলে। তার মানে এই নিউক্লিয়াসটা যদি আমি বাদ দেই তাহলে যা আছে, কোষ গহ্বরও কিন্তু বাদ দিতে হবে আধুনিক নিয়ম অনুসারে। সাইটোপ্লাজম মানে এইটাকে যদি আমি এখন বাদ দিই নিউক্লিয়াসটাকে, তাহলে যে তরল পদার্থটা থাকবে, স্বচ্ছ তরল পদার্থ, জেলির মতো, সেটাই হচ্ছে আমার এই সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি করে? সাইটোপ্লাজম অনেক রকমের অঙ্গাণু ধারণ করে। অঙ্গাণু কি? অঙ্গাণু তো নিউক্লিয়াসে পড়েছি না, এছাড়াও অনেক রকমের অঙ্গাণু রয়েছে। আমি কতগুলো নাম লিখি, দেখো। মাইটোকন্ড্রিয়া, তারপরে রাইবোজোম, লাইসোজোম, তারপরে গলজি বডি, প্লাস্টিড ইত্যাদি। অর্থাৎ এই যে জিনিসগুলো রয়েছে একাধিক অনেক রকমের অঙ্গাণু, তাদেরকে ধারণ করে কে? সাইটোপ্লাজম। আচ্ছা, এরপরে রইল কে? নিউক্লিয়াস।
নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস হচ্ছে সাইটোপ্লাজমের একটা বিশেষ, সাইটোপ্লাজম না, প্রোটোপ্লাজমের একটা বিশেষ অংশ, যে একটা জায়গায় স্থির হয়ে থাকে এবং এর সাথে সাথে কোষের সব ধরনের জৈবিক যে কার্যাবলী রয়েছে এই কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে নিউক্লিয়াসটাকে বলা হবে কি? কোষের একদম প্রাণকেন্দ্র। এবং থার্ড টাইম একদম শেষে আমার বলা হলো কি? কোষ গহ্বর। কোষ গহ্বরটাকে, কোষের মধ্যে মাঝে মধ্যে এরকম কিছু বায়বীয় অংশ পাওয়া যায়। সহজ কথা, গহ্বর মানে হচ্ছে ফাঁকা জায়গা, শূন্য জায়গা। যে শূন্য জায়গা পাওয়া যায়, এই শূন্য জায়গাগুলো বলা হয় কোষ গহ্বর। এখানে দেখছো কত বড় একটা কোষ গহ্বর। সাধারণত উদ্ভিদ কোষের জন্য কোষ গহ্বরটা অনেক বড় হলেও প্রাণী কোষের জন্য এত বড় কোষ গহ্বর থাকে না, খুবই ক্ষুদ্র থাকে। উদ্ভিদ এই জায়গার মধ্যে খাদ্য সঞ্চয় করতে পারে, নানাবিধ কার্যকলাপ সম্পন্ন করতে পারে, কিন্তু প্রাণীর জন্য এই জিনিসটা থাকে না। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কথা বললাম কি নিয়ে? আজকে আমরা প্রথমেই শুরু করলাম উদ্ভিদ প্রাণীর কোষীয় সংগঠন নিয়ে। আমরা জানলাম কোষ কি, তারপরে জানলাম এই কোষের একটা বাইরের আবরণই তৈরি করে কোষ প্রাচীর। সেই কোষ প্রাচীর দিয়ে যে অংশটা আটকানো থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে কি কি রয়েছে? সাধারণত তিনটা অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস, এন্ড থার্ড ওয়ান ইজ কোষ গহ্বর। তাহলে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজমকে নিউক্লিয়াসটাকে যদি বাদ দেই তাহলে যা যা আছে অন্য সব কিছু, সেই সব কিছুকে যে জিনিসটা ধারণ করে, যে অর্ধ তরল স্বচ্ছ জেলির মতো পদার্থকে ধারণ করে তাকে বলা হয় কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি করে? কোষীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে। কোন কোন কোষীয় অঙ্গাণু? যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, লাইসোসোম, গোলজি বডিজ এন্ড প্লাস্টিড এটসেট্রা। এরকম কতগুলো বস্তুকে ধারণ করে কে? সাইটোপ্লাজম। এবং শেষ পর্যন্ত এসে কি পেলাম? কোষ গহ্বর। কোষ গহ্বর কি? সাধারণত উদ্ভিদের জন্য বেশ বড় একটা কোষ গহ্বর থাকে। সাধারণত খাদ্য সঞ্চয় বা এরকম নানাবিধ কাজে কোষ গহ্বরটা ব্যবহার করা হয়। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এর পরের ক্লাসে কিন্তু কথা বলবো এই অঙ্গাণুগুলোকে নিয়ে। আজকে আমরা মোটামুটি জেনারেলাইজ করলাম একটা কোষকে, যে সাধারণত একটা কোষের কি কি পার্টস থাকে। এর পরের দিন আমরা কথা বলবো এই কোষের ভিন্ন ভিন্ন অংশের কাজ, অংশ কি দিয়ে গঠিত, এই ব্যাপারগুলো নিয়ে। তো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আমরা কিছু বাড়ির কাজ দেবো। আশা করি তোমরা সেই বাড়ির কাজগুলো ভালো করে করবে। বাড়ির কাজ দেখে নিই। তো এই 5টা থাকবে তোমাদের বাড়ির কাজ। আশা করি একটা স্ক্রিনশট নিয়ে নেবে, তারপরে বাড়ির কাজগুলো করবে। আর এরপরে আমরা স্কুল থেকে তোমাদের যে বাড়ির কাজগুলো দিচ্ছি, আশা করছি এই ক্লাসগুলো সে বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে, বাড়ির কাজগুলো প্রিপেয়ার করতে সহায়ক হবে। তো ক্লাসগুলো ভালো করে দেখবে, স্কুল খোলার আগ পর্যন্ত বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো করবে, স্কুলে পাঠাবে, আমরা দেখে দেবো। তো যতদিন স্কুল না করছে, আমরা সামনাসামনি দেখা সাক্ষাৎ করতে না পারছি, ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া রেখো, আমিও দোয়া করি তোমাদের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।